সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত দুইটা ক্লাসে একটা প্রবন্ধ পড়ছিলাম এবং একটা গল্প পড়েছিলাম, আর আজকে আমরা একটা কবিতা পড়ব। আর কবিতাটা হলো প্রতিদান, আর কবির নাম জসীমউদ্দিন। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আজকে আমরা কোন কবিতাটা পড়বো? আজকে আমরা পড়বো প্রতিদান। জসীমউদ্দিন। তাহলে আমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জানবো। কেন? কারণ কোনো পাঠ যখন আমরা পড়বো, অর্থাৎ সেটা প্রবন্ধ হোক, সেটা গল্প হোক বা কবিতা হোক, প্রথমেই আমাদের কবি বা লেখক পরিচিতি সম্পর্কে জানতে হবে। এবং কবি বা লেখকের চারটা বিষয় সম্পর্কে আমাদের প্রধানত জানতে হয়: তার জন্ম, মৃত্যু, তার পেশাগত জীবন এবং তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো। তাহলে আমরা এখন জসীমউদ্দিন সম্পর্কে একটু জেনে নেব। জসীমউদ্দিন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আর দেখো, এই গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা খাতায় টুকে রাখবা, কিংবা বইয়ে যেখানে লেখক পরিচিতি আছে সেখানে তোমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা লাইনগুলো সেখানে নিচে দাগ দিয়ে রাখবা। তাহলে তোমাদের পরবর্তীতে যখন পড়বা তখন সেটা খুব কাজে লাগবে। মানে রিভিশন যখন দিবা তখন সেটা এই যে দাগ দেওয়া থাকে সেটা আরো বেশি সুবিধা হয় পড়তে। তো জসীমউদ্দিন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং কর্মজীবন এবং পেশাগত জীবনে তিনি বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন। কিরকম বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, আবার তৎকালীন প্রাদেশিক সরকারের প্রচার বিভাগের পাবলিসিটি অফিসার পদে তিনি নিযুক্ত ছিলেন এবং সেই পাবলিসিটি অফিসার পদে তিনি চাকরি করেছেন। তো সেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি আবৃত্ত সাহিত্য সাধনায় নিমগ্ন হয়েছেন। তার মানে এই নয় যে তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পরেই সাহিত্য চর্চা করেছেন। তিনি প্রথম থেকেই, অর্থাৎ ছাত্র অবস্থা থেকেই কিন্তু তিনি সাহিত্য চর্চা করেছেন। এবং আমরা জানি যে তার ছাত্র অবস্থাতেই কিন্তু কবর কবিতাটি প্রকাশিত হয় এবং সেটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তো তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের ভিতরে কি কি আছে আমরা সেগুলো একটু জেনে নিব। তিনি কাহিনী কাব্য লিখেছেন, তিনি কাব্যগ্রন্থ লিখেছেন, তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন, তিনি শিশুতোষ রচনা লিখেছেন, তিনি নাটক লিখেছেন। তার কাহিনী কাব্যগুলোর ভিতরে আছে নকশিকাথার মাঠ, সজন বাদিয়ার ঘাট প্রভৃতি। এছাড়াও তার যে কাব্যগ্রন্থগুলো আছে সে কাব্যগ্রন্থের ভিতরে আছে রাখালি, ধানক্ষেত, বালচর প্রভৃতি। তার যে ভ্রমণ কাহিনী আছে, ভ্রমণ কাহিনী যেমন চলে মুসাফির। তার যে শিশুতোষ রচনা আছে সেই শিশুতোষ রচনার ভিতরে আছে ঠাকুর বাড়ির আঙিনায়, তারপর হাসু প্রভৃতি। এছাড়াও তার যে নাটক আছে সে নাটকের ভিতরে আছে বেদের মেয়ে, মধুমালতী প্রভৃতি। তো এরপরে আমরা জানবো তার মৃত্যু সম্পর্কে। কবি জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ মৃত্যুবরণ করেন। তাহলে দেখো, আমরা তার জন্ম সম্পর্কে জানলাম, মৃত্যু সম্পর্কে জানলাম, কর্মজীবন সম্পর্কে জানলাম এবং তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো সম্পর্কে জানলাম। এরপর আমরা কবিতার সম্পর্কে একটু জানবো, প্রতিদান কবিতা। তো প্রতিদান কবিতার উৎস, অর্থাৎ কোথা থেকে প্রতিদান কবিতাটা নেওয়া হয়েছে? প্রতিদান কবিতাটা জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বালুচর কাব্যগ্রন্থ থেকে প্রতিদান কবিতাটা নেওয়া হয়েছে। তো এই কবিতাটা সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিব, তারপর আমরা কবিতাটা পড়ব। এই যে প্রতিদান কবিতাটা, প্রতিদান মানে, তো প্রথমে আমাদের জানতে হবে দান কি এবং প্রতিদান কি। দান সে কি? সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দেওয়া বা অর্পণ করাকে বলে দান। আর সেই দানের বিপরীতে যা কিছু দান করা হয় তাই হচ্ছে কি? প্রতিদান। অর্থাৎ কেউ কিছু দান করলে তাকেও কিছু দেয়াকে বা তাকেও প্রত্যর্পণ করাকে কি বলে? সেটাকে বলে প্রতিদান। তো এই যে কবিতার নাম প্রতিদান, তো এখানে কবি কি প্রতিদান হিসেবে কি দিয়েছেন? দেখো, এই যে কবিতা, এই কবিতার যে মূল উপযোগ্য বিষয় হচ্ছে পরার্থপরতা। আবারও খেয়াল করো, প্রতিদান কবিতার মূল উপযোগ্য বিষয় হচ্ছে পরার্থপরতা। তো পরার্থপরতা সে কি জিনিস? পরার্থপরতা হচ্ছে পরোপকারিতার মনোভাব, পরোপকারিতা। অর্থাৎ কবিকে যে অনিষ্ট করেছে, কবিকে যে আঘাত দিয়েছে, কবিকে যে দুঃখ দিয়েছে,
প্রতিদান হিসাবে কবি তাকে ভালোবাসা দিয়েছেন। আবারও খেয়াল করো যে কবিকে যারা দুঃখ দিয়েছেন, কবিকে যারা কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, তার প্রতিদান হিসেবে কবিতাদেরকে ভালোবাসতে চান, কবিতাদেরকে ভালোবাসা দিতে চান, কবিতাদেরকে ক্ষমা করে দিতে চান। অর্থাৎ এই কবিতায় পরার্থ পরতার তাই ফুটে উঠেছে। অর্থাৎ ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে পরিহার করে যে অনিষ্টকারী, সে অনিষ্টকারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে এবং অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে তাকে বুকে টেনে নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এবং যে অনিষ্টকারী, যে খারাপ করেছে, যে আঘাত দিয়েছে, যে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করে দিয়ে বরঞ্চ তাকে উপকারের কথা বলা হয়েছে। অর্থাৎ যে অপকারকারী, সেই অপকারীর উপকার করে একটা সুন্দর পৃথিবী তিনি গড়ে তুলতে চেয়েছেন। অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে অনিষ্টকারীর উপকার করেই বা উপকারের মাধ্যমেই তিনি একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন। এই কবিতায় যে পরার্থ পরতা, সেটাই কিন্তু মূল উপযোগ্য বিষয়। অর্থাৎ এখানে আমরা শিখব কি, যে যে অনিষ্ট করে সেই অনিষ্টকারীকে ক্ষমা করতে শিখব। আমরা ক্ষমাশীলতা সম্পর্কে জানবো, আমরা পরার্থ পরতা সম্পর্কে জানবো, মানুষকে ভালোবাসতে শিখবো এবং প্রতিহিংসা পরায়ণতা সেটা পরিহার করতে আমরা শিখবো। উদার মানবিক যে সম্পর্ক, সে উদার মানবিক বা মানবতা সম্পর্কে আমরা জানবো। সাম্য এবং ভ্রাতৃত্বের কথা এখানে আমরা এই কবিতার মাধ্যমে জানবো। তাহলে এক কথায় কি বলা যায় যে প্রতিদান, প্রতিদান কবিতার তাহলে মূল উপযোগ্য বিষয়টা কি? প্রতিদান কবিতার মূল উপযোগ্য বিষয় হচ্ছে পরার্থ পরতা, পরোপকারিতা। অর্থাৎ অনিষ্টকারীকে বা অনিষ্টকারী যে ক্ষতি করেছে, সেই ক্ষতির প্রতিদানে তাকে আমরা ভালোবাসা দিব। অর্থাৎ এখানে কবি অনিষ্টকারীর ক্ষতির পরিবর্তে তাকে ভালোবেসেছেন, তাই না? আঘাতের প্রতিদান হিসেবে তিনি ভালোবাসা দিয়েছেন এবং সেই ভালোবাসার মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এই কবিতাটিতে মোট 3টি স্তবক আছে। 3টি স্তবকে মোট প্রত্যেকটা স্তবকে 6টা করে লাইন আছে। মোট 18টি লাইন এই কবিতাটিতে আছে। তো প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা দেখতে পাবো পরোপকারিতার কথা, মানব প্রেমের কথা, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা, তাই না? তো আমরা এখন যে মূল যে কবিতাটা, সেই মূল কবিতাটা পড়ব। তোমরা খুব মনোযোগ সহকারে মূল যে কবিতাটা, সেই মূল কবিতাটা শোনো। আর যার কাছে বই আছে সে খুব ভালোভাবে হচ্ছে লাইন বাই লাইন তোমরা হচ্ছে দেখো বইটা বার করে। আর যার কাছে বই নেই এই মুহূর্তে সামনে, সে খুব মনোযোগ সহকারে আমার কথা শোনো। তাহলে আমরা এখন কবিতাটা পড়বো। চলো কবিতাটা পড়া যাক। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি ধারে ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তারে লাগি। দীঘল রজনী তারে তরে জাগি, ঘুম যে করেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি ধারে ঘর। তাহলে দেখো এখানে প্রথমে বলেছিলাম যে কবি কিসের কথা বলেছেন? পরার্থ পরতার কথা বলেছেন, মানুষকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন এবং দুঃখের পরিবর্তে বা দুঃখের প্রতিদানে, আঘাতের প্রতিদানে তিনি ভালোবাসা দিতে চেয়েছেন। দেখো এখানে কি বলেছেন কবি, যে আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ কবি যে ঘর ভেঙে দিয়েছে, কবি তার ঘরই ভেঙে দিতে বেঁধে দিতে চান। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ কবিকে যে পর করে দিয়েছে, সেই যে পর করে দিয়েছে তাকেও কবি আপন করে নিতে চান। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। অর্থাৎ যে কবিকে বিরাগী করেছে তার জন্য কবি পথে পথে ঘুরে বেড়ায়। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম করেছে মোর। অর্থাৎ যে কবির দূষকের ঘুম কেড়ে নিয়েছে, হরণ করেছে, তার জন্য কবি তার চিন্তা করেন, তার চিন্তায় তিনি রাত্রি জাগরণ করেন। আমার এই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। অর্থাৎ কবির যে ঘর ভেঙে দিয়েছে, তো সেইখানে তিনি কি করতে চাচ্ছেন? তার ঘরটাই বেঁধে দিতে চান বা বেঁধে দিতে চেয়েছেন। তো এখানে খেয়াল করো
এইখানে যে আঘাতের পরিবর্তে আঘাত নয়, আঘাতের পরিবর্তে ক্ষমা করে দিয়ে তাকে বুকে টেনে নিয়েছেন, এবং যে কবির ঘর ভেঙে দিয়েছেন তার ঘরও তিনি বেঁধিতে চাচ্ছেন। অর্থাৎ প্রতিহিংসা যে পরায়ণতা, সেই প্রতিহিংসা পরায়ণতা দূর করে তিনি অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়েছেন এবং অনিষ্টকারীর উপকারে সচেষ্ট হয়েছেন। অর্থাৎ অনিষ্টকারীর উপকারের মাধ্যমে তিনি ভালোবাসার বীজ অঙ্কুরিত করতে চেয়েছেন। এরপরে দেখো, আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। তাহলে এখানে খেয়াল করো, আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। অর্থাৎ দেখো, যে কবি কুল ভেঙে দিয়েছেন, কবি তার কুলই বেঁধে দিতে চান। যে কবির বুকে আঘাত করেছে, আঘাত খেনে যে চলে গেছে, কবি তার জন্যই কাঁদেন। তাহলে খেয়াল করো এখানে কি বলা হচ্ছে, যে কবির যে কুল ভেঙে দিয়েছেন, কবি তারই কুল বেঁধে দিয়েছেন। অর্থাৎ তার যে আঘাতের পরিবর্তে বা আঘাতের প্রতিদান হিসাবে তিনি কি দিতে চেয়েছেন? ভালোবাসা দিতে চেয়েছেন। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। যে কবিকে আঘাত করেছে, সেই আঘাতকারীর জন্য কবি কাঁদছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার আঘাতের পরিবর্তে তাকে ভালোবাসা দিতে চেয়েছেন। যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ যে কবিকে বিষে ভরা বান, বান মানে কি? যে তীর, অর্থাৎ বিষে ভরা তীরের আঘাত যে কবিকে করেছেন, কবি তাকে বুক ভরা গান উপহার দিতে চান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাটিয়া বেড়াই যে মরে করেছে পর। অর্থাৎ যে কবিকে কাটা দিয়েছেন, সেই তাকেও কবি ফুল দিয়ে বরণ করেন, অর্থাৎ সারাটি জনম ধরে তিনি তাকে ফুল দান করেন। এবং যে কবিকে পর করে দিয়েছেন, তাকেও আপন করতে সবসময় কেঁদে ফিরেছেন। তার মানে দেখো, এখানে প্রত্যেকটা স্তবকের সেই মূল মন্ত্র বা সেই মূল যে কথাটা, সেটা হচ্ছে কি? যে পরার্থ, অর্থাৎ অনিষ্টকারীকে ক্ষমা করে দেয়া এবং অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে তার প্রতিদানে তাকে উপকার করা, তাকে ভালোবাসার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় স্তবক পড়লাম, এরপরে আমরা তৃতীয় স্তবক একটু দেখি। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারই মতো খানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। তাহলে খেয়াল করো এখানে কি বলছে, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি। অর্থাৎ আঘাতে আঘাতে যে কবির বুকে কবরস্থানের মতো করে দিয়েছে বা কবির বুকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তাহলে দেখো এখানে কি বলছে, যে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ধরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তাহলে এখানে যে কবির বুকে ক্ষত বিক্ষত, আঘাতের পর আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছেন, একবারে কবরে পরিণত করেছেন, কবি তাকেও ফুল মালঞ্চ ধরি, অর্থাৎ ফুলের বাগান, অর্থাৎ ফুল দিয়ে তাকেও তিনি স্বাগত জানিয়েছেন, ফুল দিয়ে তাকে তিনি সোহাগ করেছেন বা তাকে তিনি ভালোবেসেছেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। দেখো, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ যে কবির সাথে নিষ্ঠুর নিষ্ঠুর কথা বলেছেন বা খারাপ কথা বলেছেন, তো সেই খারাপ কথার প্রত্যুত্তরে কিন্তু তিনি খারাপ কথা
বলেননি, আমি লয়ে সখী তার মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। অর্থাৎ যে কবির সাথে কটু বাক্য বলেছে বা খারাপ কথা বলেছে, কবি তার প্রত্যুত্তরে খারাপ কথা না বলে তাকেও ভালো ভালো কথা বলেছেন। তার মিষ্ট, তার দিয়ে বিনয়ী যে ব্যবহার দিয়ে তিনি তাকে আগলে রেখেছেন বা তাকে কাছে পেতে চেয়েছেন বা তাকে ভালোবেসেছেন। আপন করিতে কাটিয়া বেড়াই যে মরে করেছে পর। অর্থাৎ যে কবিকে পর করেছে তাকেও তিনি আপন করে নেওয়ার জন্য কেঁদে ফিরেছেন বা কেঁদে বেরিয়েছেন, তাই না? তাহলে আমরা তৃতীয় স্তবকেও কি দেখতে পারলাম? তৃতীয় স্তবকের কিন্তু সেই মর্মার্থ একই। অর্থাৎ কবির সাথে যে অনিষ্ট করেছে, আঘাতের পর আঘাত দিয়ে যে কবিকে ক্ষত বিক্ষত করেছে, সেই আঘাতের প্রতিদান হিসেবে তিনি কি দিয়েছেন? ফুল দিয়েছেন, তিনি ভালোবাসা দিয়েছেন। যে মানুষগুলো যে কটু বাক্য, রুষ্ট বাক্য বা খারাপ কথা কবিকে বলেছেন, তার প্রতিদানে তিনি খারাপ কথা বলেননি, কটু বাক্য বা কোনো রুষ্ট কথা বলেননি, সুমিষ্ট বাক্য দিয়ে তাকে কিন্তু কাছে টেনে নিয়েছেন। অর্থাৎ অনিষ্টকারীর যে খারাপ ব্যবহার, সেই খারাপ ব্যবহারের পরিবর্তে বা প্রতিদানে তিনি কি করেছেন? তিনি ভালোবাসা উপহার দিয়েছেন বা ভালোবাসা দিতে চেয়েছেন, সবাইকে আপন করে নিতে চেয়েছেন। তাহলে দেখো কবিতাটিতে আমরা কি দেখতে পাচ্ছি? খুব ভালোভাবে প্রত্যেকটা স্তম্ভ দেখো যে এই যে কবিতাটা, এই কবিতাটাতে কিন্তু পরার্থ চেতনার প্রকাশ ঘটেছে, তাই না? পরার্থ চেতনার প্রকাশ ঘটেছে এবং এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে। কারণ এই যে পরার্থপরতা, এই পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য, তাই না? এবং পরার্থপর মানুষই কিন্তু প্রকৃত সুখী। তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটায় আমরা কি দেখতে পাচ্ছি? আমি দেখো আবারও বলি তোমাদের যে এই কবিতাটার মূল যে উপজীব্য, সেই মূল উপজীব্য বিষয় কি হচ্ছে? পরার্থপরতা। কবি অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করতে চেয়েছেন। এই কারণে দেখো যে কবির ঘর ভেঙে দিয়েছে, কবি তার ঘর বেঁধে দিতে চান। যে কবিকে পর করে দিয়েছে, সেই পরের জন্য কবি কেঁদে ফেলেন। যে কবিকে পথের বিরাগী করেছেন, কবি আবার তার জন্যই পথে পথে ঘুরে ফিরেছেন, তাই না? যে কবি চোখের ঘুম কেড়ে নিয়েছেন, কবি তার কথাও চিন্তা করেছেন। দেখো যে কবি কুল ভেঙে দিয়েছেন, কবি তার কুল বেঁধে দিতে চান। যে কবির বুকে আঘাত এনেছেন, কবি তার জন্য কাঁদেন। যে কবিকে বিষে ভরা বান দান করেছেন, তো বিষে ভরা দানের বানের পরিবর্তে তিনি বুক ভরা গান তাকে প্রতিদান হিসেবে দিয়েছেন, তাই না? যে কবিকে কাঁটা দিয়েছেন, সে কাঁটার প্রতিদান হিসেবে তিনি তাকে ফুল দান করেছেন। দেখো তারপরে কি করেছেন? যে আঘাতের পর আঘাত দিয়ে কবির বুককে ক্ষত বিক্ষত কবরস্থানে পরিণত করেছেন বা কবরে পরিণত করেছেন, কবি তাকে ফুলের বাগান প্রতিদান হিসেবে ফুলের বাগান দিয়েছেন, তাকে ফুল দিয়েছেন। কবি কে যে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন, কবি তার প্রতিদান হিসেবে তাকে সুমিষ্ট কথা, সুমিষ্ট গান তাকে উপহার দিয়েছেন। কবি কি করেছেন? কবি মানুষকে আপন করতে চেয়েছেন, অর্থাৎ অনিষ্টকারীকে কবি ক্ষমা করেছেন, ক্ষমা করার কথা বলেছেন এবং ব্যক্তি স্বার্থকে পরিহার করে বা ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তিনি মানব প্রেমের কথা বলেছেন। তিনি পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে চেয়েছেন। অর্থাৎ যে আঘাতের পরিবর্তে আঘাত নয়, আঘাতের পরিবর্তে বা আঘাতের প্রতিদানে তিনি ভালোবাসা দিয়েছেন। কষ্টের প্রতিদানে কষ্ট নয়, কষ্টের প্রতিদানে তিনি সুখ দিতে চেয়েছেন। হিংসার যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, এইগুলোর পরিবর্তে তিনি কি করতে চেয়েছেন? সাম্য এবং ভ্রাতৃত্বের একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। মানুষের সাথে মানুষের যে উদার মানবিক সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, প্রতিদান হিসেবে মানুষকে তিনি সেই ভালোবাসা দিতে চেয়েছেন। তাহলে আমরা কবিতাটা পড়লাম, আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো। তুমি আবারও একটু বলি সংক্ষেপে তোমাদের যে কবিতাটার নাম হচ্ছে কি? প্রতিদান, তাই না? তো কবিতাটার নাম প্রতিদান কেন হলো? দেখো এখানে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর নির্ভর করে কবিতাটার নাম হচ্ছে প্রতিদান হচ্ছে। তো প্রতিদান কবিতার মূল উপজীব্য বিষয়টা কি? প্রতিদান কবিতার মূল উপজীব্য বিষয় হচ্ছে পরার্থকতা, অর্থাৎ পরের উপকারিতা, পরোপকারিতা।
ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হিংসা বিদ্বেষ ভুলে যে অনিষ্টকারী, সে অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে সেই অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়েই কবি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন, তাই না? তো সেখানে দেখো, যে তাকে ভালোবাসেনি, যে তাকে আঘাত করেছে, সেই আঘাতের প্রতিদানে কবি তাকে ভালোবাসা দিতে চেয়েছেন। অর্থাৎ মানুষের যে সমাজের যে খারাপ মানুষগুলো আছে, তাই না, সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, ভালো মানুষ, খারাপ মানুষ। তো সেখানে সমাজের যে খারাপ মানুষগুলো আছে, সেই খারাপ মানুষগুলো আমাদের সবসময় আঘাত দিতে থাকে, তাই না? তো সেই আঘাতের পরিবর্তে আমরা, কবি কি বলেছে, আঘাতের পরিবর্তে ভালোবাসা দিতে চেয়েছেন। ভালোবাসার মাধ্যমে, সাম্য এবং ভ্রাতৃত্বের মাধ্যমে, ক্ষমাশীলতার মাধ্যমে তিনি কি করেছেন, একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন। সহনশীলতার মাধ্যমে তিনি হচ্ছে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চেয়েছেন। অর্থাৎ এখানে বিষয়বস্তুর উপর নির্ভর করে কিন্তু কবিতাটির নামকরণ প্রতিদান হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটা সম্পর্কে। আর কবিতাটা ক্লাসে তোমরা কয়েকবার দেখো। কারো যদি কোনো সমস্যা থাকে তো তোমরা সেই সমস্যার কথা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা একটা গল্প পড়লাম, একটা প্রবন্ধ পড়লাম, আজকে একটা কবিতা পড়লাম। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে কোনো একটা গল্প বা প্রবন্ধ নিয়ে।